একটু চলে যাই। গত ক্লাসে আমি একটা কথা বলেছিলাম আপনাদের যে পুরো ইংরেজি ভাষা তৈরি হয়েছে বা গঠিত হয়েছে তিনটি ভার্বকে কেন্দ্র করে, ডু ভার্ব, বি ভার্ব এবং হ্যাভ ভার্ব। আপনাদের গত ক্লাসটা মনে আছে কিনা সে বিষয়টি আলোচনা করছি। কি কি বলেছি আমি? ডু ভার্ব, বি ভার্ব এবং হ্যাভ ভার্ব। মূলত এই তিনটি ভার্বের সমন্বয়টাই হচ্ছে পুরো ইংরেজি ভাষার টেন্স। এর মধ্যে তিনটি ভার্বের মধ্যে আমি বলেছিলাম ডু ভার্ব দ্বারা মূলত ইন্ডিকেট করা হয় অ্যাকশন ভার্বকে, ডু ভার্ব দ্বারা ইন্ডিকেট করা হয় অ্যাকশন ভার্বকে, বি ভার্ব দ্বারা ইন্ডিকেট করা হয় হচ্ছে স্টেট ভার্বকে, এবং হ্যাভ যেটা সেটা আমরা গত ক্লাসে শিখেছিলাম পজেশন। গত ক্লাসে আমরা শিখেছিলাম সেটা পজেশন। যারা এখানে আছেন আমার ভিডিওটা শেয়ার দিবেন, এবং আপনারা যে গত ক্লাসে যে ক্লাসটি নেওয়ার পর আপনার কোনো বিষয়ে যদি প্রশ্ন থাকে, আপনারা যদি বুঝতে না পারেন সেই বিষয়টি এখানে কমেন্টে প্রশ্ন করতে পারেন, তাহলে আমার জন্য সহজ হবে। আমি চেষ্টা করব আপনাদের সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য। ইতিমধ্যে অনেকেই আমাদের সাথে যুক্ত হয়েছেন। হ্যাঁ, অনেকেই যুক্ত হয়েছেন আমাদের সাথে, ধন্যবাদ। আপনাদের প্রশ্নগুলো থাকলে অবশ্যই প্রশ্নগুলো করবেন, আমি চেষ্টা করব সেই প্রশ্নগুলো উত্তর দেওয়ার জন্য। এবং কমেন্ট করে জানাবেন আপনি কোন বিষয়টি জানতে চাচ্ছেন, কোন বিষয়টা আপনার শিখতে গিয়ে সমস্যা হয়। আচ্ছা, আবার তাহলে আমরা একটা আলোচনায় চলে আসি। আমি গত ক্লাসে তাহলে বলেছিলাম যে তিনটি ভার্ব নিয়ে মিলে ইংরেজি ভাষায় টেন্স হবে। একটা হচ্ছে ডু ভার্ব, আর একটা হচ্ছে বি ভার্ব, আর একটা হচ্ছে হ্যাভ ভার্ব। তাহলে ডু দ্বারা হচ্ছে যেটা কাজ বুঝাবে, অ্যাকশন ভার্ব, করা, যাওয়া, খাওয়া, লেখা, পড়া, এগুলো যেগুলো বুঝাবে সেগুলো হচ্ছে অ্যাকশন ভার্ব। আর বি ভার্ব হচ্ছে স্টেট, যেটা দ্বারা সাধারণত অবস্থা প্রকাশ করা হয় বা পজিশন প্রকাশ করা হয়। আর হ্যাভ দ্বারা সেটা হচ্ছে পজিশন, যেটা মালিকানা বোঝায়। আর বি দ্বারা যেটা হচ্ছে স্টেট, এবং আমি বলেছি যেটা আমার নিজের অবস্থানকে ইন্ডিকেট করতে পারে। কিন্তু হ্যাভ দ্বারা বোঝাবে যেটার প্রতি আমার মালিকানা আছে। আচ্ছা, এবার আমরা গত ক্লাসের পড়াগুলো একটু রিভিউ করে নেই। সেটা কি? গত ক্লাসে আমরা যেটা শিখেছিলাম যে সাবজেক্টের পরে যদি V1 দেই তাহলে প্রেজেন্ট ইনডেফিনিট হয়ে যাবে। V1 টা এখানে দেয়া আছে যে ডু হচ্ছে আমরা বলেছিলাম V0, কিন্তু ডু ডাজ হচ্ছে V1। তাহলে ডু হচ্ছে V0 কিন্তু ডু ডাজ হচ্ছে V1। তাহলে সেম কথা, আমি সাবজেক্টের পরে যে কোনো V1 বলতে তাহলে ডু ডাজ, বি ভার্বের V1 হচ্ছে am is are, আর হ্যাভ ভার্বের V1 হচ্ছে have has। আমরা গত ক্লাসে এটা শিখেছিলাম যে সাবজেক্ট প্লাস V1, এই যে এটা যদি বুঝেন সাবজেক্টের পরে প্রেজেন্ট রূপ। গত ক্লাসে আমি একটা কথা বলেছিলাম, প্রেজেন্ট ইনডেফিনিট মানে হচ্ছে প্রেজেন্ট মানে ভার্বের রূপটি হবে প্রেজেন্ট। প্রেজেন্ট মানে ভার্বের রূপটি হবে প্রেজেন্ট, কিন্তু তার ব্যবহারটা হবে অনির্দিষ্ট। এই কথাটি মনে আছে কিনা আপনাদের? একটু খেয়াল করে দেখুন। যেমন আমি বলেছি আই এম তানভীর, এটা বলার নির্দিষ্ট কোনো টাইম নেই। আই এম তানভীর এই সেন্টেন্স দ্বারা আমি বোঝাতে চেয়েছিলাম যে এম এখানে ভার্বের প্রেজেন্ট রূপ, আর আই এম তানভীর বলার কোনো নির্দিষ্ট টাইম নেই। এই যেমন এখন আমি বললাম আই এম তানভীর, হয়তো গত ক্লাসে আমি বলেছি আই এম তানভীর, হয়তো কালকেও আপনি যদি ক্লাস হয় একই জিনিস বলবো আই এম তানভীর। সো দ্যাট ইজ প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। তাহলে প্রেজেন্ট ইনডেফিনিট মানে সাবজেক্ট প্লাস V1। আর V1 মানে আমরা গত ক্লাসে জেনেছিলাম যে ডু ডাজ হতে পারে, am is are হতে পারে, দিকে হ্যাভ হ্যাজ হতে পারে। আর এটা দ্বারা অনির্দিষ্টতাকে ইন্ডিকেট করা হবে। একইভাবে পাস্ট ইনডিফিনিট কি বলেছিলাম? সাবজেক্ট প্লাস V2, পাস্ট ইনডিফিনিট। V2 বলতে একইভাবে তাহলে এই যে এখানে পাস্ট ভার্বটা লেখা আছে, আমি বলেছি এই চারটি আপনারা ভালো করে পড়ে ফেলবেন, তাহলে আপনার জন্য সুবিধা হবে। তাহলে এখানে ডিড আছে, ওয়াজ ওয়্যার আছে এবং হ্যাড আছে। তাহলে সাবজেক্টের পর আমি যদি বলি ডিড, আই ডিড, তাহলে এটা পাস্ট ইনডিফিনিট। তাহলে আই ওয়েন্ট, আই প্লেড, আই হেল্পড, আই কলড, তাহলে এগুলো সবগুলো হচ্ছে পাস্ট ইনডিফিনিট। তাহলে সাবজেক্টের পরে V2। আর সাবজেক্টের পরে আবার ওয়াজ ওয়্যার হতে পারে, আবার সাবজেক্টের পরে হ্যাড হতে পারে। ঠিক আছে? আর এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট। তাহলে পাস্ট ইনডিফিনিট সাবজেক্ট প্লাস V2। তাহলে পাস্ট ইনডিফিনিট মানে কি? আমরা নামের সাথে মিলিয়েছিলাম যে ভার্বের রূপটা হবে পাস্ট, কিন্তু সেন্টেন্সের ব্যবহারটা হবে অনির্দিষ্ট। যখন এটা কাজ করা বোঝায়, যে কোনো কাজ মানেই অ্যাকশন দিকে, কাজ মানে অ্যাকশন ভার্ব। ডু দ্বারা আমি একটা উদাহরণ দিয়েছি, ডু এর জায়গায় গো হতে পারে, প্লে হতে পারে, নো হতে পারে, রিড হতে পারে, সেটা হতে পারে। আচ্ছা, তাহলে পাস্ট ইনডিফিনিট মানে সাবজেক্টের পরে V2, আর ইনডিফিনিট মানে অনির্দিষ্ট, তার মানে পাস্ট ইনডিফিনিট ব্যবহার করার নির্দিষ্ট কোনো টাইম নেই। যেমন আমি যদি বলি যে আমি গত বছর, অথবা আমি যদি বলি আমি 2019-এ আমি কক্সবাজার বেড়াতে গিয়েছিলাম। তো এই যে কক্সবাজার বেড়াতে গিয়েছিলাম, আমি যতদিন বেঁচে থাকি আমি ইংলিশে বলতে পারবো যে আই ওয়েন্ট টু কক্সবাজার
in 1999 in 2019 অর্থাৎ 2019 আমরা কোথায় গিয়েছিলাম কক্সবাজার বেড়াতে গিয়েছিলাম। এই যে আই ওয়েন্ট টু, এই কথাটা আপনি যতদিন বেঁচে আছে বলতে পারবেন। এমনকি আপনার মৃত্যুর পরে অন্য কেউ যদি আপনাকে নিয়ে গবেষণা করে তাহলে সে বলতে পারবে 2019 সালে সে এই লোকটি কোথায় গিয়েছিল, কক্সবাজার বেড়াতে গিয়েছিলেন। তাহলে এটা হচ্ছে V2। তার মানে সেন্টেন্সের ব্যবহারের নির্দিষ্ট কোনো কি থাকবে না, নির্দিষ্ট কোনো টাইম থাকবে না, অর্থাৎ ব্যবহারের কোনো নির্দিষ্ট টাইম থাকবে না। আচ্ছা, এবার আমরা আসি, সেটা হচ্ছে যে ফিউচার ইন্ডিপেন্ডেন্ট। তাহলে ফিউচার কি পেয়েছিলাম, শ্যাল উইল এর পরে V0 কোনগুলো, এই যে দেখেন ডু বি হ্যাভ। তাহলে এই V0 দিলে এটা হয়ে যাবে ফিউচার ইন্ডিপেন্ডেন্ট। ফিউচার মানে শ্যাল উইল, আর আমরা যখন ইন্ডিপেন্ডেন্ট করতে যাব V0 প্রয়োজন হবে। তাহলে সাবজেক্টের পরে শ্যাল উইল, তারপর V0, সেটা হয়ে যাবে ফিউচার ইন্ডিপেন্ডেন্ট। তাহলে আমরা বলছি যে আই প্লেড, আই উইল প্লে, I am a teacher, I was a teacher, I will be a teacher। দেখেন বি আছে, কিন্তু তিনটাতে বি আছে। আবার I have a pen বলেছি, I had a pen, I will have a pen, আমার থাকবে। এই তিনটা আমরা গত ক্লাসে আলোচনা করেছি। এবার আমরা আসি নতুন পড়ায়। আচ্ছা, এবার যে প্রেজেন্ট কন্টিনিউয়াস আমরা একটু দেখে নিই এই 6টি টেন্সের, তারপর আমি নতুন পড়ায় চলে যাব। যারা অপেক্ষা করছেন সেই নতুন আলোচনায় আমি চলে যাব। প্রথমেই আমরা দেখতে পাচ্ছি যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে am is এর পরে ing। আমি আপনাদের একটা কথা বলেছিলাম যে কন্টিনিউয়াস টেন্স বি ছাড়া হবে না। কন্টি মানে ভার্বের সাথে ing। কন্টি মানে কি, আবারও বলি যারা ক্লাস করছেন, কন্টি মানে কি, ভার্বের সাথে ing। যে কোনো ভার্বের সাথে ing দিবেন তাহলে এটা কন্টি হয়ে যাবে। কিন্তু কন্টিনিউয়াস টেন্স হতে হলে বি ভার্ব লাগবে। কোন ভার্ব? বি ভার্ব লাগবে। যেহেতু এটা প্রেজেন্ট টেন্স তাহলে প্রেজেন্ট বি লাগবে, তাহলে am is are। তাহলে কন্টি মানে ing, আর প্রেজেন্ট কন্টিনিউয়াস মানে প্রেজেন্ট বি ভার্ব লাগবে। বি ভার্ব ছাড়া টেন্স হবে না। ing অনেক জায়গায় ইংরেজি ভাষায় বসতে পারে, কিন্তু সেটা টেন্স হবে না যতক্ষণ পর্যন্ত তার আগে বি না আসে। তাহলে বি যখন আসতেছে কোন রূপ আসবে, যখন বলছি প্রেজেন্ট ইনডিফিনিট তখন প্রেজেন্ট রূপ। এই যে দেখেন প্রেজেন্টের বি রূপ হচ্ছে am is are। তাহলে am is are এর পরে ভার্বের সাথে ing, তাহলে হয়ে যাবে প্রেজেন্ট কন্টিনিউয়াস। একই ভাবে পাস্ট কন্টিনিউয়াস। তাহলে পাস্ট কন্টিনিউয়াস কন্টি মানে আবারও কি, ing। কন্টি মানে হচ্ছে ing। এবার কাকে ছাড়া কন্টিনিউয়াস টেন্স হবে না, বি ভার্ব ছাড়া। আর এখানে বলেছি আমি পাস্ট কন্টিনিউয়াস, তাহলে পাস্ট বি লাগবে। তার মানে কি, ওয়াজ ওয়্যার, তারপরে ভার্বের সাথে হচ্ছে ing। আচ্ছা, এরপর আসতেছে শ্যাল এবং উইল। একই ভাবে ফিউচার কন্টিনিউয়াস, তাহলে কন্টি মানে কি, ing। কন্টি মানে ing। ফিউচার মানে কি, শ্যাল আর উইল। আর কন্টিনিউয়াস টেন্স হতে হলে কাকে লাগবে, বি ভার্ব লাগবে। এখন আমরা বি ভার্বের তো অনেক ফর্ম আছে, আমি কোন ফর্ম ব্যবহার করব, শ্যাল আর উইল এর পর আমরা জানি V0 মানে বেস ফর্ম। তার মানে শ্যাল উইল, এই যে বি V0 এটা হচ্ছে ফিউচারের বৈশিষ্ট্য বলেছিলাম গত ক্লাসে, আর বি এর পরে ভার্ব প্লাস ing এটা বলেছিলাম কন্টিনিউয়াস এর বৈশিষ্ট্য। এই জন্য এটা হয়ে গেল ফিউচার কন্টিনিউয়াস। ওকে, ধন্যবাদ আপনাদের সবাইকে এই অংশটুকুতে থাকার জন্য। এবার আমরা পরের যে মজার কতগুলো জিনিস শেখাবো সেই বিষয়টিতে আসি, এবং পরে আমি প্রশ্নের যে উত্তরগুলো সেগুলো দেওয়ার চেষ্টা করব। তাহলে এবার আমরা আসি প্রেজেন্ট পারফেক্ট। এটা একটু ভালো করে বুঝবেন, পরে এগুলো নিয়ে ছোটখাটো যে প্রশ্নগুলো থাকবে সেই প্রশ্নগুলো উত্তর দেওয়ার চেষ্টা করব। তাহলে আজকে থেকে এই যে এখন নতুন পড়া, আমাদের একদমই নতুন জিনিস আপনাদের শেখানোর জন্য চেষ্টা করছি। প্রথমেই হচ্ছে পারফেক্ট শব্দটি। পারফেক্ট শব্দটি দেখেন, আমাদের যদি এই চারটি দেখেন, পারফেক্ট হচ্ছে V3। তাহলে আজকে থেকে মনে রাখবেন পারফেক্ট মানে V3। তাহলে পারফেক্ট মানে V3। তাহলে আজকে থেকে এই বিষয়টি মনে রাখবে। এবং পারফেক্টের অর্থটা হচ্ছে, বাংলা অর্থ হচ্ছে শেষ। এই কথাটি এখানে একটু গুরুত্বপূর্ণ। তাহলে আজকে থেকে মনে রাখবেন, যেখানে পারফেক্ট কথাটি থাকবে, যে কোনো টেন্সেই যদি পারফেক্ট কথাটি থাকে, তাহলে অবশ্যই সেখানে কি প্রয়োজন হবে, সেখানে V3 প্রয়োজন হবে। কি হবে, V3 ছাড়া তাহলে পারফেক্ট টেন্স হবে না। তাহলে যে কোনো পারফেক্ট টেন্সে অবশ্যই কি প্রয়োজন হবে বলেন তো, V3। আমরা এই চার্ট দেখলেই কিন্তু পেয়ে যাচ্ছি সেটা। বেস হচ্ছে ডু বি হ্যাভ, প্রেজেন্ট হচ্ছে ডু ডাজ এম ইজ আর হ্যাভ হ্যাজ, আর পাস্ট হচ্ছে ডিড ওয়াজ ওয়্যার হ্যাড। আর V3 হচ্ছে এই ডু এর V3 কি, ডান, আর বি এর V3 কি, বিং, আর হ্যাভ এর V3 কি, হ্যাড। এটা আমরা এখন জেনে নিব। আবার এদের কন্টিনিউয়াসটা পরে জানবো, আগে আমরা একটু এটা জেনে নিই। তাহলে পারফেক্ট। আর এখন আবার একটা কথা মনে রাখবেন, হ্যাভ ভার্ব ছাড়া কখনো পারফেক্ট টেন্স হয় না। তাহলে এবার আরেকটা প্রশ্ন শিখলেন। আমরা কিন্তু তিনটা বিষয় আলোচনা করেছি, একটু খেয়াল করে দেখুন। ফিউচার টেন্স হয় না শ্যাল উইল ছাড়া, তাহলে শ্যাল উইল এর পরে V0। আর কন্টিনিউয়াস হয়, আমি বলেছি ing, তার আগে অবশ্যই বি ভার্ব লাগবে। তাহলে বি ছাড়া কখনো কন্টিনিউয়াস টেন্স হবে না। তেমনি V3 ও ইংরেজি ভাষা অনেক জায়গায় থাকতে পারে, কিন্তু সেটা টেন্স হবে না যতক্ষণ পর্যন্ত ওই V3 এর আগে অবশ্যই হ্যাভ ভার্ব না থাকে। তাহলে অবশ্যই হ্যাভ ভার্ব থাকতে হবে। তাহলে হ্যাভ ভার্ব না থাকলে সেটাকে আমরা কি কোনো পারফেক্ট টেন্সে ফেলতে পারবো না। তাহলে যে কোনো হ্যাভ হলেই সেটা কি হয়ে যাবে,
তার মানে এটা পারফেক্ট টেন্স হয়ে যাবে। এবার আমরা একটু বাকি জিনিসগুলো শেখার চেষ্টা করব যখন আমরা বলবো প্রেজেন্ট পারফেক্ট। তাহলে এবার আমরা একটু বোঝার চেষ্টা করব পারফেক্ট প্রেজেন্ট পারফেক্ট। তাহলে পারফেক্ট মানে V3, তাহলে V3 মানে ডু আসলে কি হয়ে যাবে আপনারা বলেন, ডু আসলে কি হবে, তাহলে ডান হয়ে যাবে। বি আসলে কি হবে, বিন হবে। হ্যাভ আসলে কি হবে, হ্যাড হবে। আচ্ছা, এরপর প্রেজেন্ট পারফেক্ট। আমি বলেছি পারফেক্ট টেন্স হয় না কাকে ছাড়া, হ্যাভ ভার্ব ছাড়া। তাহলে পারফেক্ট টেন্স হয় না কাকে ছাড়া, হ্যাভ ভার্ব ছাড়া। তাহলে পারফেক্ট টেন্স হয় না কাকে ছাড়া বলেছি বলেন তো, হ্যাভ ভার্ব ছাড়া। তাহলে এখানে একটা হ্যাভ লাগবে, তাহলে এখানে একটা হ্যাভ লাগবে, কিন্তু এখানে কি লেখা আছে, প্রেজেন্ট লেখা আছে। তাহলে প্রেজেন্ট হ্যাভ এখানে কোথায় আছে, দেখেন প্রেজেন্টের জায়গায় এই যে হ্যাভ হ্যাজ আছে এখানে দেখেন। তাহলে এখানে চলে আসছে হ্যাভ এবং হ্যাজ। তাহলে আবার একটু খেয়াল করে দেখুন কিভাবে আমি এই টেন্সটি পেলাম। আপনি মুখস্থ করার কোনো প্রয়োজন নেই, বাস জাস্ট ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, বোঝার চেষ্টা করুন, মুখস্থ করতে হবে না এই বিষয়গুলো। তাহলে প্রথমে আমরা যে বিষয়টি শেখার চেষ্টা করব সেটা একটু খেয়াল করুন। আমি আবারও বলছি পারফেক্ট হচ্ছে V3, তাহলে যে কোনো পারফেক্ট টেন্সে V3 লাগবে। আর পারফেক্ট টেন্স হবে না কাকে ছাড়া বলেছি, হ্যাভ ভার্ব ছাড়া, যে কোনো হ্যাভ লাগবে। তাহলে এবার আমরা, আর পারফেক্ট মানে শেষ, এই কথার ব্যাখ্যা আমি পরে দিব। তাহলে প্রেজেন্ট পারফেক্ট, তাহলে পারফেক্ট মানে আমি V3 দিলাম, যে কোনো জায়গায় পারফেক্ট দেখার সাথে সাথে আপনি কি দিবেন, V3। আর কাকে ছাড়া পারফেক্ট টেন্স হবে না, হ্যাভ ভার্ব ছাড়া। কিন্তু হ্যাভের তো অনেক রূপ আছে, তাহলে আমি কোন রূপ ব্যবহার করব, ওই যে বলেছি প্রেজেন্ট পারফেক্ট, তাহলে প্রেজেন্ট হ্যাভ রূপ, প্রেজেন্ট অর্থাৎ হ্যাভ ভার্বের প্রেজেন্ট রূপ। এবার হ্যাভ ভার্বের প্রেজেন্ট রূপ হচ্ছে হ্যাভ হ্যাজ, তাহলে হ্যাভ হ্যাজ এর পরে V3, তাহলে এটা হয়ে গেল প্রেজেন্ট পারফেক্ট। তাহলে আমরা ইতিমধ্যে টেন্সের স্ট্রাকচারটি পেয়ে গেলাম। কিভাবে এই স্ট্রাকচারটি তৈরি করলাম, পারফেক্ট মানে V3, আর হ্যাভ ছাড়া পারফেক্ট হবে না, এটা জেনে রাখতে হবে সবসময় যে হ্যাভ ছাড়া পারফেক্ট টেন্স হবে না। আর প্রেজেন্ট থাকার কারণে হ্যাভ ভার্বের প্রেজেন্ট রূপ ব্যবহার করতে হবে, তাহলে হ্যাভ হ্যাজ এরপরে V3। এবার একটু কথা, গত ক্লাসে আমি একটা কথা বলেছিলাম, প্রেজেন্ট মানে হচ্ছে বর্তমান, আর পারফেক্ট মানে আমি বলেছিলাম শেষ। তাহলে এবার একটু খেয়াল করে দেখেন, শেষ বর্তমান, একটু খেয়াল করবেন, এটা মিনিংফুল, মিনিংটা যদি বুঝেন, মিনিংটা যদি হ্যাঁ আছে আমি বলবো কিছুক্ষণ পরেই বলছি। তাহলে দেখেন বর্তমান, প্রেজেন্ট হচ্ছে বর্তমান, আর পারফেক্ট হচ্ছে শেষ, উল্টিয়ে দিন তাহলে হয়ে যাবে কি শেষ বর্তমান, শেষ বর্তমান। তাহলে কিভাবে শেষ বর্তমান একটু খেয়াল করে দেখেন আর কি, যে কোনো কাজটি শেষ হয়ে গেছে, কোনো কাজ শেষ, তাহলে শেষ বর্তমান মানে কি, তার মানে বর্তমানের সাথে যার একটা সম্পর্ক আছে, এটা একটু খেয়াল করবেন। অনেকে প্রেজেন্ট পারফেক্টের সাথে পাস্ট ইনডিফিনিটের একটা গন্ডগোল পাকিয়ে ফেলে, কখন কোনটি হবে। এক্ষেত্রে মনে রাখার জন্য সহজ উপায় হচ্ছে, মনে রাখবেন যেটা অতীতের সাথে বর্তমানের যেটা সম্পর্ক আছে, রিলেশন আছে, সেটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট। কিন্তু যদি অতীতের সাথে বর্তমানের কোনো রিলেশন না থাকে, তাহলে সেটা হয়ে যাবে পাস্ট ইনডিফিনিট। কিভাবে আমি বুঝিয়ে দিই, যেমন মনে করেন এই যে আমি ক্লাস শুরু করেছি, কেউ এখন আমাকে প্রশ্ন করতে পারে যে স্যার কখন ক্লাস শুরু করেছেন, আমি বলেছি আমি 10টায় ক্লাস শুরু করেছি। খেয়াল করে দেখেন, আমি 10টায় ক্লাস শুরু করেছি, তার মানে আমার এখন কয়টা বাজে, তাহলে এখন আমরা দেখতে পাচ্ছি যে আমরা যদি প্রায় 25 মিনিট হয়ে গিয়েছে, তার মানে 10টা 25 বাজে। কিন্তু খেয়াল করে দেখেন যে আমি ক্লাস নিয়ে যে এখন যে আপনাদের সামনে আমি আছি, তাহলে আমি ক্লাসটা শুরু করেছি 10টায়, কিন্তু এখনো কিন্তু আমি আপনাদের সাথে আছি। তার মানে 10টা থেকে 10টা 25, এই 10টা থেকে 10টা 25-এর একটা কি আছে এখানে, কানেকশন আছে, এই জন্য এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট। তাহলে অতীতের সাথে বর্তমানের যদি রিলেশন থাকে, তাহলে সেটা হয়ে যাবে প্রেজেন্ট পারফেক্ট। কিন্তু যখন আমি বলবো যে আমি গত ক্লাস আপনাদের টেন্স পড়িয়েছিলাম, খেয়াল করে দেখেন যে গত ক্লাসে টেন্স পড়িয়েছিলাম কারণে গত পরশুদিন আমরা 10টায় 11টা পর্যন্ত ক্লাস শেষ করে দিয়েছিলাম। তার মানে বর্তমানের সাথে ওই টাইমের কোনো সম্পর্ক নাই, তার মানে 10টায় শুরু হয়েছে, 11টায় এটা শেষ হয়ে গিয়েছিল, তার মানে এটাই হচ্ছে পাস্ট ইনডিফিনিট। তাহলে প্রেজেন্ট পারফেক্ট হচ্ছে, এই জন্যই বলেছে শেষ বর্তমান, শেষ বর্তমান। কথার কথা ধরে নেন যে আমরা যদি এরকম একটা কথা বলি, মানে আমার হাতটা ভেঙে গিয়েছে, আমি যদি সহজ একটা এক্সাম্পল বলি, আমার হাত ভেঙে গিয়েছে, তাহলে আমি ব্যান্ডেজ করে এসেছি, তাহলে আমার হাত ভেঙে গিয়েছে, তার মানে ভাঙাটা হয়েছে হয়তো আরো 2 ঘন্টা আগে, 3 ঘন্টা আগে, 5 ঘন্টা আগে, বা 2 দিন আগে। কিন্তু দেখেন অতীতের সাথে বর্তমানের একটা রিলেশন আছে, তখন আমি বলতে পারবো এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট। কিন্তু আমি যদি বলে দিই গত দিন আমার হাত ভেঙে গিয়েছিল, তার মানে ওই ভাঙাটা কিন্তু ওইখানেই স্টপ হয়ে গিয়েছে। হয়তো গতদিন আমার হাতটা ভেঙে গিয়েছিল, কিন্তু এখন পর্যন্ত ভাঙা, সেটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট। কিন্তু গতদিন ভেঙে গিয়েছিল, ওই ভাঙাটুকু হচ্ছে পাস্ট ইনডেফিনিট। এই বিষয়টা একটু মাথায় রাখতে হবে। তাহলে অতীতের কোনো সময় ইন্ডিকেটর থাকলে আমরা জানি, গত ক্লাসে আলোচনা করেছিলাম, সেটা কি হয়ে যাবে পাস্ট ইনডেফিনিট।
আচ্ছা, তাহলে এটাই হচ্ছে, তাহলে আমরা এই বিষয়টি জেনে নিলাম কি প্রেজেন্ট পারফেক্ট। তাহলে আমরা প্রেজেন্ট পারফেক্ট শিখবো কিভাবে। V3 ছাড়া পারফেক্ট টেন্স হবে না, V3 ছাড়া পারফেক্ট টেন্স হবে না, V3 ছাড়া পারফেক্ট টেন্স হবে না, এটা আমরা এখন জেনে নিলাম। আর প্রেজেন্ট পারফেক্ট হচ্ছে প্রেজেন্ট হ্যাভ লাগবে, প্রেজেন্ট হ্যাভ হচ্ছে হ্যাভ এবং হ্যাজ। তাহলে এটা হচ্ছে শেষ বর্তমান। এবার একটু পরের দিকে যাই আমরা। পাস্ট পারফেক্ট যদি বলি যে আপনি পাস্ট পারফেক্ট স্ট্রাকচারটি তৈরি করবেন, পাস্ট পারফেক্টের স্ট্রাকচারটি তৈরি করবেন। কিভাবে তৈরি করবেন একটু খেয়াল করুন। পারফেক্ট মানে কি আমরা প্রথমেই জেনে নিচ্ছি। পারফেক্ট দ্বারা কি ইন্ডিকেট করব, আমরা জানি পারফেক্ট হচ্ছে V3, পারফেক্ট হচ্ছে V3। আর কাকে ছাড়া পারফেক্ট টেন্স হবে না, আমরা আগেই জানি হ্যাভ ভার্ব ছাড়া। কিন্তু এখানে লেখা আছে হ্যাঁ পাস্ট, তার মানে হ্যাভ ভার্বের পাস্ট রূপ হচ্ছে হ্যাড। এই যে দেখেন হ্যাভ ভার্বের পাস্ট রূপ হচ্ছে, এই যে পাস্ট রূপ হচ্ছে হ্যাড। তাহলে পাস্ট পারফেক্ট, তাহলে পারফেক্ট মানে V3 আর পাস্ট মানে যেটা পেলাম আমরা, তাহলে পারফেক্ট মানে আমরা পেলাম V3। আর পাস্ট হচ্ছে হ্যাভ ভার্ব ছাড়া হবে না, হ্যাভ এর পাস্ট রূপ হচ্ছে হ্যাড। তাহলে এটা হয়ে গেল পাস্ট পারফেক্ট। এবার এটাকে বাংলা করুন। পাস্ট মানে অতীত আর পারফেক্ট মানে শেষ, শেষ অতীত। খুব ইন্টারেস্টিং একটা পয়েন্ট এখানে, শেষ অতীত। দেখেন আমি যদি বলি রোগী মারা যাওয়ার পূর্বে ডাক্তার মারা গেল, কোন কাজটা আগে ঘটেছে? আমরা সবসময় বলি রোগী মারা যায়, অনেক সময় ডাক্তারও মারা যাচ্ছে। তাহলে এটা আমরা মজা করার জন্য বললাম। তাহলে দেখেন যে এই বিষয়টি কিভাবে বুঝবো আমরা, তাহলে খেয়াল করবেন যে ঘটনাটি আগে ঘটবে শেষ অতীত, তার মানে দুটি অতীত আছে, যেটি আগে ঘটেছে সেটা হয়ে যাচ্ছে কি পাস্ট পারফেক্ট। এটা মাথায় রাখবেন আর কি। তাহলে এটা আমরা গেলাম শেষ অতীত কোনটি, তাহলে আমি তাকে ফোন করার পূর্বেই সে এসেছিল, তাহলে কোন ঘটনাটা আগে ঘটেছিল, সে এসেছিল, এটা হচ্ছে পাস্ট পারফেক্ট। তার মানে শেষ অতীত, দুটি অতীত আছে, যেটি শেষ অতীত সেটা হচ্ছে পাস্ট পারফেক্ট। এবার আমরা ফিউচার চেষ্টা করব ফিউচারটা দেখার জন্য। ফিউচার পারফেক্ট একইভাবে পারফেক্ট মানে কি বলুন তো, পারফেক্ট মানে কি V3, ফিউচার মানে কি বলুন তো শ্যাল এবং উইল, শ্যাল এবং উইল। একটু ভালো করে খেয়াল করুন। ফিউচার পারফেক্ট মানে V3, V3 ছাড়া পারফেক্ট টেন্স হবে না। আর ফিউচার শ্যাল উইল ছাড়া ফিউচার হবে না। আর পারফেক্ট টেন্স হবে না কাকে ছাড়া, হ্যাভ ভার্ব ছাড়া। মনে আছে আপনাদের, হ্যাভ ভার্ব ছাড়া। এবার হ্যাভ ভার্ব যদি আমরা বলি এখানে, তাহলে হ্যাভ আমরা জানি শ্যাল আর উইল এর পরে আবার হ্যাভ এর কোন ফর্ম বসে, বেস ফর্ম। শ্যাল আর উইল এর পরে হ্যাভ এর কোন ফর্ম বসে, সব সময় বেস ফর্ম বসে। ওটা প্যাসিভ হয়ে যাবে, হ্যাজ বিন কুকড হবে। যিনি প্রশ্ন করেছেন ভাত রান্না হয়েছে, এটা প্যাসিভ হয়ে যাবে। ভাত তো নিজে নিজে রান্না করতে পারে না। আপনি একটু ভয়েস ক্লাসটা দেখে নেবেন, আমাদের পেজে আছে, আপনি একটু দেখে নেবেন, ভয়েস ক্লাসটা একটু দেখে নেবেন। ভাতটা নিজে নিজে রান্না করতে পারে। হ্যাঁ, কোনো ব্যক্তি যদি নাম হয় রাইস, আমরা গত ক্লাসে একটা মজার জিনিস শিখেছিলাম, রাইস হ্যাজ কুকড ইট, মানে রাইস কোনো বন্ধুর নাম আপনার হতে পারে যিনি এটা রান্না করেছে, তাই হতে পারে। আচ্ছা, তাহলে এবার পারফেক্ট টেন্স V3 ছাড়া পারফেক্ট টেন্স হবে না। আর পারফেক্ট V3 ছাড়া পারফেক্ট হবে না। টেন্স হতে হলে হ্যাভ ভার্ব লাগবে। প্রেজেন্ট পারফেক্ট মানে প্রেজেন্ট হ্যাভ হ্যাজ। আর পাস্ট পারফেক্ট মানে হ্যাভ ভার্বের পাস্ট ফর্ম, সেটা হ্যাড। আর ফিউচার পারফেক্ট মানে পারফেক্ট মানে V3, ফিউচার মানে শ্যাল উইল, আর শ্যাল উইল তারপরে V3। আর মাঝখানে কি দিতে হবে, কারণ আমরা জানি হ্যাভ ভার্ব ছাড়া পারফেক্ট টেন্স হয় না। আর শ্যাল আর উইলের পরে বসে হ্যাভ ভার্বের বেস ফর্ম, তাহলে আমরা যখন বেস ফর্ম দিব এটা হয়ে যাবে ফিউচার পারফেক্ট। তার মানে ভবিষ্যতে একটা জিনিস শেষ হয়ে থাকবে। যেমন আমি যদি বলি আমি 11টায় ক্লাস শেষ করে থাকবো, 11টার আগেই ক্লাস শেষ করে থাকবো, এটা হয়ে যাবে তাহলে ফিউচার পারফেক্ট। তার মানে ভবিষ্যতে কোনো কাজ শেষ হয়ে থাকবে, সেটা হয়ে যাবে ফিউচার পারফেক্ট। তাহলে এই বিষয়টি আমরা জেনে নিলাম, ফিউচার পারফেক্ট। এবার আমরা দেখেন, আর আপনাকে আর খুব বেশি যে অলরেডি 9টা টেন্স নিয়ে আমরা আলোচনা করেছি, এবার বাকি টেন্সগুলো আপনারা নিজে তৈরি করতে পারবেন। একটু খেয়াল করুন, তাহলে বাকিটা আপনারা নিজে এমনি পারবেন। সেই বিষয়টা আমরা একটু দেখার চেষ্টা করব। সেটা কি একটু দেখে নেন কিভাবে তৈরি করব। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, তাহলে এটা দেখুন তো, খেয়াল করবেন প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস কিভাবে বের করব। আর নিজে আমরা টেন্সটা তৈরি করব। কন্টিনিউয়াস মানে কি, আমরা জানি কন্টিনিউয়াস মানে ভার্ব প্লাস আইএনজি। এই স্ট্রাকচারটা অনেকে মুখস্থ করে, কিন্তু আমি একটা রিলেশন অ্যাপ্লাই এখন শিখিয়ে দিব। সেটা কি, তাহলে কন্টিনিউয়াস হচ্ছে ভার্ব প্লাস আইএনজি। আর কন্টিনিউয়াস হয় না কাকে ছাড়া, হ্যাভ ভার্ব ছাড়া। কাকে ছাড়া, বি ভার্ব ছাড়া। আর পারফেক্ট হয় না কাকে ছাড়া, হ্যাভ ভার্ব ছাড়া। তাহলে একটু খেয়াল করে দেখেন, কন্টিনিউয়াস হয় না কাকে ছাড়া, বি ভার্ব ছাড়া। তাহলে এখানে একটা বি লাগবে, বি লাগবে।
মজার বিষয় হচ্ছে পারফেক্ট, তার মানে বি ভার্বের কোন রূপ লাগবে? পারফেক্ট রূপ। পারফেক্ট রূপ হচ্ছে বিন। তাহলে আবার দেখেন এটা হচ্ছে V3, খেয়াল করে দেখেন এটা হচ্ছে V3। একটু খেয়াল করেন, আবারও বলছি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে কন্টিনিউয়াস কেন দিচ্ছি? আইএনজি। কন্টিনিউয়াস মানে এখানে কি দিব? আইএনজি দিব। আর কাকে ছাড়া কন্টিনিউয়াস হবে না? বি ভার্ব ছাড়া। এখন বি ভার্বের কোন রূপ দিচ্ছি? উপরে লেখা আছে পারফেক্ট, আর বি ভার্বের পারফেক্ট রূপ হচ্ছে বিন, মানে V3। আর কাকে ছাড়া পারফেক্ট হবে না? আবার হ্যাভ ভার্ব ছাড়া। তাহলে এখানে হ্যাভ বা হ্যাজ হবে, কারণ এখানে প্রেজেন্ট বলা আছে। তাহলে এখানে কি হয়ে যাবে? হ্যাভ অথবা হ্যাজ। এই তো তাহলে প্রেজেন্ট পারফেক্ট হয়ে গেল। তাহলে হ্যাভ ভার্ব হচ্ছে প্রেজেন্ট, এই যে দেখেন হ্যাভ হ্যাজ হচ্ছে প্রেজেন্ট, এই জিনিসটি যদি কেউ জানেন। আর পারফেক্ট এই যে বিন হচ্ছে পারফেক্ট, ঠিক আছে। কন্টিনিউয়াস হচ্ছে আইএনজি। তাহলে আমরা তিনটে জিনিস পেয়ে গেলাম। কন্টি মানে আইএনজি, আর পারফেক্ট টেন্স হবে না কাকে ছাড়া? এই কন্টিনিউয়াস হবে না কাকে ছাড়া? বি ছাড়া। আর বি ভার্বে কোন রূপ লাগবে? যেহেতু পারফেক্ট রূপ হচ্ছে বিন। একইভাবে যখন আমরা প্রেজেন্ট বলবো তখন প্রেজেন্ট রূপ হয়ে যাবে হ্যাভ এবং হ্যাজ। তাহলে হয়ে গেল প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এবার একটা জিনিস খেয়াল করে দেখেন, অনেকে হয়তো বলতে পারেন যে ইংরেজি ভাষার সাথে বাংলা ভাষায় কন্টিনিউয়াস টেন্সের একটি সমস্যা আছে। তাহলে কন্টিনিউয়াস টেন্সের একটা সমস্যা আছে, সেই জিনিসটি বলছি। বাংলার সাথে দেখেন গ্রামাটিক্যাল রিলেশনে একটা প্রবলেম আছে। যেমন আমি খাচ্ছি, আপনি বাংলায় বলছেন যে আই এম ইটিং, আমি খাচ্ছি, আমি 1 ঘন্টা ধরে খাচ্ছি। বা ইট ইজ রেইনিং, এখন বৃষ্টি হচ্ছে, কন্টিনিউয়াস টেন্স, ইট ইজ রেইনিং। এখন আমি যদি বলি জাস্ট বৃষ্টি হচ্ছে, এটা কন্টিনিউয়াস টেন্স, 1 ঘন্টা ধরে, তাহলে আমরা বলি ইট হ্যাজ বিন রেইনিং ফর 1 আওয়ার, 1 ঘন্টা ধরে বৃষ্টি হচ্ছে। তাহলে এখানে একটা ইন্টারেস্টিং বিষয় আছে, খেয়াল করে দেখেন যে শুধুমাত্র সময় যুক্ত হতে টেন্স চেঞ্জ হয়ে গেছে, কিন্তু বাংলায় কিন্তু তা না। বাংলায় কি? বাংলায় আপনি বলতেছেন বৃষ্টি হচ্ছে, 1 ঘন্টা ধরে বৃষ্টি হচ্ছে, বাংলায় কিন্তু স্ট্রাকচারাল কোনো পরিবর্তন হচ্ছে না, শুধু সময় যোগ করে দিলেই হচ্ছে। তাহলে এবার একটা ইন্টারেস্টিং পয়েন্ট বলি, সেটা হচ্ছে যে আমি তো তাহলে আই অ্যাম ইট ইজ রেইনিং ফর 1 আওয়ার বললেই তো হচ্ছে, কারণ বাংলায় কিন্তু আমরা সেম কাজটি করছি। এখানে একটু ইংরেজদের সাথে একটু পার্থক্য আছে। পার্থক্যটা হচ্ছে ওদের স্ট্রাকচারের সাথে সেন্টেন্স গঠনের একটা সম্পর্ক আছে, কিন্তু বাংলায় এই সম্পর্কটি নাই। তাহলে বাংলায় প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস আলাদা নাই, শুধু সময় দিলেই কি হয়ে যায়? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হয়ে যায়। কিন্তু এটাতে কিভাবে হবে সেটা একটু মাথায় রাখতে হবে। এই যে কন্টি, কন্টি মানে কি? চলমান। একটু খেয়াল করে দেখেন, কন্টি মানে হচ্ছে চলমান। তাহলে কন্টি মানে চলমান, পারফেক্ট মানে আমি একটা কথা বলেছিলাম শেষ, আর প্রেজেন্ট মানে কি? বর্তমান। তাহলে দেখেন প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট মানে বর্তমান, পারফেক্ট মানে শেষ, কন্টিনিউয়াস মানে চলমান। তাহলে তিনটি জিনিসের যদি সমন্বয় করতে চান ইংরেজি ভাষায়, অর্থাৎ অতীতের সাথে বর্তমানের যদি সম্পর্ক তৈরি করতে চান প্লাস চলমান এটাকে তৈরি করতে চান, তাহলে অবশ্যই আপনাকে এখানে সময় উল্লেখ করতে হবে। তাহলে ইংরেজিতে প্রেজেন্ট কন্টিনিউয়াসের সাথে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসের মৌলিক পার্থক্য হচ্ছে সময়। তাহলে যদি যেমন আমি যখন বলবো, যেমন আমি এখন যদি আপনাদের বলি যে আমি প্রায় যেটা বলতে পারি সেটা হচ্ছে প্রায় 25 মিনিট ধরে ক্লাস নিচ্ছি যদি বলি, বা 30 মিনিট ধরে ক্লাস নিচ্ছি যদি বলি, তাহলে দেখেন আমি শুরু করেছি 30 মিনিট আগে, এখন পর্যন্ত আমি আপনাদের সামনে সাথে আছি। তাহলে অতীতের সাথে বর্তমানের একটা রিলেশন আছে, এবং এখন আমি আপনাদেরকে পড়াচ্ছি, তার মানে এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট, আমার পড়ানোটা চলমান, এই জন্য হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে অতীতের সাথে বর্তমানের সম্পর্ক থাকবে প্লাস সেটা চলমান হবে। এইটা যদি আপনি মানে টাইম উল্লেখ না করেন, এই তিনটি জিনিসকে কখনোই একটি প্ল্যাটফর্মে আনতে পারবেন না, এই কখনই এই জায়গায় আনতে পারবে না। আচ্ছা, তাহলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস লিখলাম। এবার আসি আমরা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস একইভাবে এটা আর মুখস্থ করার প্রয়োজন নাই। কন্টি মানে কি দিব বলেন তো? ভার্ব প্লাস আইএনজি। আর কন্টিনিউয়াস হবে না কাকে ছাড়া? বি ভার্ব ছাড়া। আর এখানে বি দিব কি? পারফেক্ট। পারফেক্টের বি রূপ হচ্ছে বিন। এই বিনটা কোথায় পেলাম? আপনি কিন্তু স্ট্রাকচারালি মুখস্থ করেন, কিন্তু এখন আমি শিখালাম যে বিনটা কিভাবে পেলেন। আর কাকে ছাড়া আবার এখানে পারফেক্ট টেন্স হবে না, হ্যাভ ভার্ব ছাড়া। তাহলে হ্যাভ ভার্বের পাস্ট রূপ কি? হ্যাড। হ্যাভ ভার্বের পাস্ট রূপ কি? হ্যাড। তাহলে হ্যাড বিন তারপর ভার্বের সাথে আইএনজি, সেটা হয়ে যাবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে আমরা এটা আর মুখস্থ করার কোনো প্রয়োজন নেই, আমি নিজে নিজেই কি স্ট্রাকচারটি তৈরি করতে পারবো। দেন এরপর আমরা আসি ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। ফিউচার পারফেক্ট কন্টি, এটা খুব সহজ। তাহলে কন্টি মানে আমরা কি যোগ করব বলেন? আইএনজি। কন্টি মানে কি যোগ করব? আইএনজি। ফিউচার মানে কি যোগ করব? শ্যাল এবং উইল।
আচ্ছা, কাকে ছাড়া কন্টিনিউয়াস হবে না? বি ভার্ব ছাড়া। তাহলে এখানে বি দিব, বিটা অটোমেটিক্যালি কি হয়ে যাবে বলেন তো? বিং হয়ে যাবে। আবার কাকে ছাড়া পারফেক্ট টেন্স হবে না? হ্যাভ ভার্ব ছাড়া। তাহলে এখানে হ্যাভ ভার্ব ব্যবহার করব শ্যাল উইল এর পরে ভার্বের বেস ফর্ম। এবার একটা জিনিস খেয়াল করে দেখেন, এটা হচ্ছে ফিউচারের বৈশিষ্ট্য, হ্যাভ প্লাস V3, এটা হচ্ছে পারফেক্টের বৈশিষ্ট্য, এবং বি প্লাস আইএনজি এটা হচ্ছে কন্টিনিউয়াস এর বৈশিষ্ট্য। একটু খেয়াল করেন, আবার তিনটি বৈশিষ্ট্য বলেছিলাম আমি আপনাদের। সকল কন্টিনিউয়াস এর বৈশিষ্ট্য হচ্ছে বি এর পরে ভার্ব প্লাস আইএনজি, সকল পারফেক্ট টেন্সের বৈশিষ্ট্য হচ্ছে হ্যাভ ভার্ব প্লাস V3, সকল ফিউচারের বৈশিষ্ট্য হচ্ছে শ্যাল উইল প্লাস V0। এখানে তিনটা জিনিসই আছে, এই জন্য এই টেন্সটার নাম হচ্ছে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। আবারও বলছি, কন্টি মানে ভার্বের সাথে আমরা কি দিব? আইএনজি ব্যবহার করব। আর কন্টিনিউয়াস হয় না কাকে ছাড়া? বি ভার্ব ছাড়া। এখানে বি আছে, যেহেতু পারফেক্ট এই জন্য আমরা এখানে বিন দিব। আর এই পারফেক্ট রূপ হবে না, আবার পারফেক্ট টেন্স হবে না কাকে ছাড়া? হ্যাভ ভার্ব ছাড়া। তাহলে আর ফিউচার হবে না শ্যাল উইল ছাড়া। শ্যাল উইল দিলাম, আর আমরা জানি হ্যাভ ভার্বে শ্যাল উইলের উপর হ্যাভ ভার্ব আসলে সেটা কি হয়ে যাবে? বেস ফর্ম হয়ে যাবে। তার মানে ভবিষ্যতে একটি কাজ একটি নির্দিষ্ট সময় ধরে চলতে থাকবে। তাহলে একটা নির্দিষ্ট সময় ধরে চলছে, চলছিল এবং চলতে থাকবে, সেটা হচ্ছে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে চলছে, যেমন আমি আপনাদের 1 ঘন্টা ধরে পড়াচ্ছি, তাহলে 1 ঘন্টা এটা হবে প্রেজেন্ট কন্টিনিউ, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। গত ক্লাস আমি 1 ঘন্টা ধরে পড়াচ্ছিলাম, সেটা হয়ে যাবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আর আগামী দিন আপনাদের 1 ঘন্টা ধরে পড়াতে থাকবো, সেটা হয়ে যাবে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। আই থিঙ্ক এবার বিষয়টা বুঝতে পেরেছেন। তাহলে এবার টেন্স কিন্তু আমি বলেছি স্ট্রাকচারগুলো নিজেই যে তৈরি করা যায়, আপনার মুখস্থ করার কি নাই, কোনো প্রয়োজন নাই। আচ্ছা, এবার আমাদের এবার মৌলিক জিনিসে আছে, কিছু কিছু প্রশ্ন করেছেন আপনারা, সেই প্রশ্নগুলোর উত্তর আমি চেষ্টা করব দেওয়ার জন্য, এবং পুরো ক্লাসটা আবার একটু সামারি করে দিব, সেটা বুঝবেন। এবং যারা দেখেননি গত ক্লাসটা একটু দেখে নেবেন, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে ক্লাসটা বোঝার জন্য। আচ্ছা, যেসব ভার্বগুলোর সাথে আইএনজি যোগ হয় না সেগুলো, হ্যাঁ এবার একটা কথা আসতেছে, এদেরকে ইংলিশে বলা হয় স্টেটিভ ভার্ব। তাহলে আমি একটু এইটাকে বুঝিয়ে দিচ্ছি, যে ভার্বগুলোর সাথে আইএনজি ব্যবহার করা যায়, মানে কন্টিনিউয়াস টেন্সে যে ভার্বগুলো বসে না, ঠিক আছে? তাহলে কন্টিনিউয়াস টেন্সে যে ভার্বগুলো বসে না। তাহলে প্রথমেই আমি আপনাদের একটা মজার জিনিস বলি, বলেন তো এটার ইংরেজি কি হবে? আমি তোমাকে 5 বছর ধরে চিনি। আমি তোমাকে 5 বছর ধরে চিনি, এটার ইংরেজি কি হবে আগে বলুন? যে প্রশ্নের উত্তরগুলো দিচ্ছি আমি, সমস্যা নেই। তাহলে এই প্রশ্নের উত্তর দেন, আমি তোমাকে 5 বছর ধরে চিনি। আমি তোমাকে 5 বছর ধরে চিনি, দেখি কে কে উত্তর দিতে পারে। অথবা আমি তোমাকে 5 বছর ধরে ভালোবাসি। দুইটা প্রশ্নের যে কোনো একটা উত্তর দেন, তাহলে আমি ইনশাআল্লাহ এটা বলার চেষ্টা করব। এবার আমরা আলোচনা করব হচ্ছে স্টেটিভ ভার্ব। স্টেটিভ ভার্ব তার মানে যে ভার্বগুলো সাধারণত নন কন্টিনিউয়াস, তার মানে কন্টিনিউয়াস টেন্সে ব্যবহার হয় না, হলেও কখন হতে পারে সেটা নিয়েও আমি কথা বলবো। সিন্স আর ফরের পার্থক্য বলবে, সেটা আমি বলবো, অবশ্যই বলবো। আচ্ছা, তাহলে এই বিষয়টি বুঝতে গেলে স্টেটিভ ভার্ব। আচ্ছা, তাহলে আমি কিন্তু অনেকেই প্রশ্নের উত্তর এখনো দেননি, আমি তোমাকে 5 বছর ধরে ভালোবাসি, বা আমি তোমাকে 5 বছর ধরে চিনি। আমি তোমাকে 5 বছর ধরে ভালোবাসি এবং চিনি। তাহলে স্টেটিভ ভার্ব আমরা একটু জানার চেষ্টা করব। স্টেটিভ ভার্ব কি? যেমন আমরা ইংলিশে বলবো না আই এম লাভিং ইউ, এটা না বলে আমরা বলবো আই লাভ ইউ। আচ্ছা, তারপরে বলবো না I am knowing you। হ্যাঁ, এটা আমরা কি বলবো তাহলে? I know you। তাহলে I know you, তাহলে I am knowing you বলবো না, কি বলবো? I know you। I am loving বলবো না, I love you। এই ভার্বগুলো হচ্ছে স্টেটিভ ভার্ব। এই ভার্বগুলো কন্টিনিউয়াস টেন্সে ব্যবহৃত হয় না, হলেও অর্থ পরিবর্তন হয়ে যায়। এবার একটু আমি বলি কখন, মনে রাখবেন কেন এটা স্টেটিভ, কেন কন্টিনিউয়াস টেন্স হয় না, একটু ব্যাখ্যাটা শুনুন। যেমন যখন আপনি বলবেন একজন মানুষকে যে আমি তোমাকে ভালোবাসি, এটা এমন না যে শুধু সাময়িক সময়ের জন্য চলছে। তার মানে কালকে বললেও কিন্তু হবে আই লাভ ইউ, এখন বললেও হয় আই লাভ ইউ, কালকে বললেও হবে সেটা আই লাভ ইউ। এটি প্রেজেন্ট ইনডিফিনিট, এটা কন্টিনিউয়াস হবে না। কেন? কারণ এটা সাময়িক সময়ের জন্য। যেমন আপনাদের আমি এখন ক্লাস নিচ্ছি, কিছুক্ষণ পর আমি ক্লাস নাও নিতে পারি, তাহলে এটা কিন্তু স্ট্যাটিক না, সাময়িক সময়ের জন্য এটা চলছে।
কিন্তু ভালোবাসাটা কিন্তু আপনি কাউকে বলতে পারবেন না আই এম লাভিং ইউ, তার মানে এখন তোমাকে ভালোবাসছি, কিছুক্ষণ পরে আর বাসবো না বা 1 ঘন্টা পরে আবার বাসবো, এটা কখনো সম্ভব না। সো এই কারণে এটা হচ্ছে নন কন্টিনিউয়াস ভার্ব, কারণ এটার অর্থ হয় না। যে একইভাবে আমি যদি একজন মানুষকে বলি আমি তোমাকে চিনি, তার মানে কি আমি তাকে এখন চিনছি না, আমার তার তার কথাগুলো, তার বিষয়টা আমার ব্রেনে কি হয়ে গিয়েছে, সেট হয়ে গিয়েছে, এই কারণে এটি হচ্ছে স্টেটিক ভার্ব। তবে অনেকেই যদি আপনারা KFC তে যান বা ম্যাকডোনাল্ডে যান, খেতে যান, তখন দেখবেন খাবারের নিচে লেখা থাকে আই এম লাভিং ইট। এই লাভিং ইটের অর্থটা হচ্ছে এখানে আপনি আজকে খাবার খেয়েছেন, ভালো লাগছে, আগামীকাল আরেকজন খাবার নিয়ে গেল, সেই খাবার কি আপনার ভালো লাগতে নাও পারে, অর্থাৎ খাবার খেতে গেল, দেখবেন খাবারের মাঝখানে তারা বকে, আপনার কি ভালো লাগবে? ভালো লাগবে না। তাহলে সেটা কি হবে? সেটা হয়ে যাচ্ছে যে আপনার তখন আর সাময়িক সময়ের জন্য আপনি এটা ব্যবহার করতে পারছেন, যার কারণে আপনি এটা বলবেন আই এম লাভিং ইট, দ্যাট মিন আই এম এনজয়িং ইট, আই এম এনজয়িং ইট। তাহলে অর্থটা কি হয়ে যাচ্ছে? পরিবর্তন হয়ে যাচ্ছে। তাহলে একইভাবে যে স্টেটিক ভার্বগুলো কন্টিনিউয়াস টেন্সে ব্যবহার করা যায়, তার অর্থটা একটু ভিন্ন হয়ে যায়। কিন্তু আমরা আগে স্টেটিক ভার্বগুলো দেখে নিব। একজন আমাকে প্রশ্ন করেছে যে এটার কোনো ইয়ে আছে কিনা, আপনার টেকনিক আছে কিনা। হ্যাঁ, আমার একটা কবিতা আছে, আপনারা যারা জানেন আমার একটা কবিতা আছে, কবিতাটা খুব মজার, আপনারা একটু শুনেন। আমি 2টা বা 3টা লাইন বলবো, বাকিটা আপনারা পরবর্তীতে আমি ইউটিউবে পুরো ইটা নিয়েই কি বলে যে কবিতাটা নিয়ে একটা লাইন করব স্টেটিক ভার্ব নিয়ে শুধু, তাহলে আপনাদের জন্য ইউটিউবে দিলে ভালো হবে। সেটা হচ্ছে কবিতাটার মজার বিষয়। কবিতাটার নাম হচ্ছে কখনো ভালোবাসনি। কখনো ভালোবাসনি। আচ্ছা, আমি শুনেছি, আমি জানি, আমি বিশ্বাসও করি, তুমি আমাকে কখনো ভালোবাসনি। কটা ভার্ব আছে বলার চেষ্টা করুন তো। আমি শুনেছি, আমি জানি, আমি বিশ্বাসও করি, তুমি আমাকে কখনো ভালোবাসোনি। কটা ভার্ব আছে বলুন? দেখুন কয়টা ভার্ব আছে, 4টি ভার্ব। শোনা, জানা, বিশ্বাস করা এবং ভালোবাসা। যেমন আমি আল্লাহকে বিশ্বাস করি, আই বিলিভ ইন আল্লাহ, বলা যাবে না আই এম বিলিভিং ইন আল্লাহ, এটা সাময়িক সময়ের জন্য না, এটা স্টেট হয়ে গিয়েছে, যার কারণে এটা আমরা ব্যবহার করব কি স্টেটিক ভার্ব, আই বিলিভ ইন আল্লাহ, নট আই এম বিলিভিং ইন আল্লাহ। তাহলে কবিতাটা আবার বলছি, আমি শুনেছি, আমি জানি, আমি বিশ্বাসও করি, তুমি আমাকে কখনো ভালোবাসো। আর পরের লাইন বলছি, একবারও তুমি বুঝতে চাওনি কতটা বেশি পছন্দ করি তোমায় আমি। তাহলে বোঝা, চাওয়া, তাহলে একইভাবে আন্ডারস্ট্যান্ড এবং ওয়ান্ট। ঠিক আছে, তাহলে একবারও তুমি বুঝতে চাওনি, তাহলে একবারও তুমি বুঝতে চাওনি, তাহলে বোঝা এবং চাওয়া। তাহলে আই এম ওয়ান্টিং ইউ না, আই ওয়ান্ট ইউ, আই ওয়ান্ট ইট, আই ওয়ান্ট দ্য বুক, তাহলে এটা আই এম ওয়ান্টিং নয়। তাহলে একবারও তুমি বুঝতে চাওনি কতটা বেশি পছন্দ করি তোমায় আমি। তাহলে পছন্দ করেন গেছে কি লাইক এবং প্রেফার। আমি কখনোই বলবো না আই এম লাইকিং ক্রিকেট, কি বলবো আই লাইক ক্রিকেট। এই ভার্বগুলোকে বলা হয় হচ্ছে স্টেটিক ভার্ব। হ্যাঁ, ওই যে অর্থগুলো পরিবর্তন হয়ে যাবে, যখন অর্থ পরিবর্তন হতে পারে, যেমন এটা পুরো একটা ভিডিও লাগবে, কারণ অনেকগুলো ভার্ব, প্রত্যেকটা ভার্বের আমি বলেছি যে আই এম লাভিং, এইটা ব্যবহার করতে পারবেন। একইভাবে যেমন আই থিঙ্ক ইউ আর অনেস্ট, এটা স্টেটিক ভার্ব। কিন্তু আপনি যদি বলেন ওকে লেট মি থিঙ্ক, আই এম থিঙ্কিং, ওকে হোয়াট উইল বি দ্য অ্যান্সার, ওকে লেট মি থিঙ্ক, আই এম থিঙ্কিং। হিয়ার থিঙ্কিং ইজ ডাইনামিক ভার্ব। ডাইনামিক মানে হচ্ছে যেটা চলমান, যে ভার্বগুলো চলমান সেগুলো ব্যবহার করতে পারবেন। এটা আমার দেখবেন 200 ম্যাজিক রুলস নামে আমার একটা বই আছে, ওই বইয়ের পেজে আমি প্রত্যেকটা ভার্বের কখন এটা কন্টিনিউয়াস হতে পারে আবার কখন এটা কন্টিনিউয়াস হবে না উদাহরণ সহ দেয়া আছে। তাহলে আপনাদের জন্য বুঝতে সহজ হবে যে কখন আপনি স্টেটিক ভার্বগুলোকে কন্টিনিউয়াসে ব্যবহার করতে পারবেন। আচ্ছা, অনেকে অনেক ধরনের অ্যাবসার্ড প্রশ্ন আমরা না করি। আচ্ছা, তারপরে হচ্ছে আচ্ছা এখানে আর প্রশ্ন হচ্ছে, আচ্ছা এগুলো বলেছি আর কি। ভাত রান্না হয়েছে বলেছি, কলমটি হারিয়ে গেছে, এটা কি হয়ে গেছে অলরেডি নিচে দেখবেন একজন উত্তর দিয়ে দিয়েছে, এটা প্যাসিভ হবে, কলম নিজে নিজে হারায় না, তাহলে এটা হয়ে যাবে সুরসুরি করে, ইংরেজি হচ্ছে কাতুকুতু দেয় আর কি। এটা অনেকগুলো ইয়ে আছে, এটা হচ্ছে টিলেট আর হচ্ছে টিকেলিং। টিকেলিং মানে হচ্ছে সুরসুরি দেয় বা কাতুকুতু দেয় আর কি। এইগুলো আপনারা ইয়েতে পাবেন, আপনারা গুগলে সার্চ দিলে এগুলো পেয়ে যাবেন। তাহলে কাতুকুতু দেয়া, টিকেল বা টিলেট, সুরসুরি দেয় আর কি। হ্যাভ এর সাথে হ্যাড কখন হয়? সহজ কথা, মনে করেন হ্যাভের একটা মিনিং আছে খাওয়া, তাহলে আমি খেয়েছি, আই হ্যাভ ইটেন, আই হ্যাভ হ্যাড, আই হ্যাভ হ্যাড। তাহলে আমরা জানি পারফেক্ট টেন্স কি, হ্যাভ এর পরে V3, তাহলে
প্রথম হ্যাভটা হচ্ছে টেন্স, মানে যেটা ছাড়া পারফেক্ট টেন্স হবে না, আর পরের হ্যাভটা মানে হচ্ছে খাওয়া। তো ওই হ্যাভটা যখন আসবে তখন ওই হ্যাভটা কি হয়ে যাবে, হ্যাড হয়ে যাবে। এমনকি এই জন্য হ্যাড হ্যাডও হতে পারে। যেমন আমার যদি একটা কলম থাকতো, তাহলে আমার একটা কলম আছে, আই হ্যাভ এ পেন, তাহলে এটা পাস্ট কি, আই হ্যাড এ পেন, তাহলে পাস্ট পারফেক্ট কি হয়ে যাবে, আই হ্যাড হ্যাড এ পেন। আমার যদি একটি কলম থাকতো, থার্ড কন্ডিশন এটা ব্যবহার হয়, থার্ড কন্ডিশন এটা ব্যবহার হয়। আচ্ছা, সিন্স আর ফর এর পার্থক্যটা হচ্ছে এটা একটু খেয়াল করেন। সিন্স যদি আমি বোঝানোর চেষ্টা করি, স্ট্যাটিক ভার্ব নিয়ে আমি ইতিমধ্যে আলোচনা করেছি। আচ্ছা, স্ট্যাটিক ভার্ব নিয়ে আলোচনা করেছি, আর এখানে যেটা আপনারা প্রশ্ন করেছেন যে সিন্স এবং ফর, কোন ঘটনা এখান থেকে শুরু হয়েছে, তাহলে ঘটনাটি চলমান, এটা হচ্ছে সিন্স। যেখান থেকে শুরু হয়েছে বাংলা হবে হতে অথবা থেকে। এটা একটা ভিডিও ইউটিউবে আছে, হতে অথবা থেকে। আর ফর হচ্ছে এই দুটি হিসেব করে যে টাইমটি হবে সেটা হবে ফর। এটার বাংলা অর্থ হবে ধরে অথবা যাবত, ধরে অথবা যাবত। তাহলে একটু খেয়াল করে দেখবেন, এটা সিন্স মানে হচ্ছে, যেমন আমি আপনাদেরকে 10টা থেকে ক্লাস নিয়েছি, এখন কটা পর্যন্ত ক্লাস নিয়েছি এখন কিন্তু আমি বলিনি, শুধু শুরুটা বলেছি, স্টার্টিং পয়েন্ট বলেছি, তাহলে সেটা হয়ে যাবে সিন্স। যেমন 10টা থেকে বৃষ্টি হচ্ছে, একইভাবে ইট হ্যাজ বিন রেইনিং সিন্স 10, তার মানে শুধু শুরুর আগে সিন্স হয়, যে টাইমে ঘটনাটি শুরু। আপনারা দেখবেন রাস্তাঘাটে বের হলে আপনারা দেখবেন লেখা থাকে রক্সি পেইন্ট সেই 1953 সাল থেকে, অথবা বিএসআরএম এত সাল থেকে, দেখবেন লেখা থাকে সিন্স 1982, এরকম লেখা থাকে। তার মানে এই প্রতিষ্ঠানটি শুরু হয়েছে 1980 সাল থেকে বা 82 সাল থেকে। তাহলে স্টার্টিংটাতে সিন্স ব্যবহার করা হয়, যে সময়টাতে আপনার ঘটনাটি শুরু হলো। তাহলে আমি 8টা থেকে তোমার জন্য অপেক্ষা করছি, এখন কটা বাজে সেখানে কিন্তু বলেননি। কিন্তু এখন যদি আমি আপনাদের এই কথাটা ঘুরিয়ে বলি যে আমি 1 ঘন্টা ধরে ক্লাস নিচ্ছি বা 45 মিনিট ধরে ক্লাস নিচ্ছি, তাহলে শুরু আছে শেষও আছে, এই দুটিকে মেপে আমি বলছি 1 ঘন্টা ধরে ক্লাস নিচ্ছি, তখন ইংলিশে কি ব্যবহার করা যাবে, ফর ব্যবহার করা যাবে। বুঝাতে পেরেছি আমি? তাহলে বাংলা অর্থ হবে ধরে বা যাবো। তাহলে আমি 1 ঘন্টা ধরে ক্লাস নিচ্ছি, তাহলে ফর 1 আওয়ার। আর যখন আমি বলবো 10টা থেকে ক্লাস নিচ্ছি, তখন সেটা হয়ে যাবে সিন্স। তারপর যেখানে শুধু স্টার্টিং পয়েন্ট আছে, ফিনিশিংটা বলা নেই, কয়টা এটা বলা নেই, তাহলে সেটা হচ্ছে সিন্স। আর স্টার্টিং এবং ফিনিশিং দুটাই আছে, তাহলে সেটা হয়ে যাবে ফর, ধরে বা যাবো। সিন্স ইয়ার্স না, ওইটা ভুল হয়েছে অনেকের। আই হ্যাভ বিন লাভিং এটা হবে না, আমি কিন্তু ইতিমধ্যে কাজী আশিকুর রহমান যেটা প্রশ্ন করেছেন, আই হ্যাভ বিন লাভিং হবে না, এটা হয়ে যাবে আই হ্যাভ লাভড ইউ ফর 5 ইয়ার্স। আমি বলেছি যে ভার্বগুলো কন্টিনিউয়াস টেন্সে বসে না, সেগুলো প্রেজেন্ট কন্টিনিউয়াস হলে হয়ে যাবে প্রেজেন্ট ইনডিফিনিট, পাস্ট কন্টিনিউয়াস হলে যাবে পাস্ট ইনডিফিনিট, আর পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হয়ে গেলে এটা হয়ে যাবে, বা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হলে যাবে প্রেজেন্ট পারফেক্ট। তাহলে আমি তোমাকে চিনি, আই হ্যাভ বিন নোয়িং না, কি হবে, আই হ্যাভ নোন ইউ ফর 5 ইয়ার্স, 5 বছর ধরে চিনি। আমি তোমাকে 5 বছর ধরে ভালোবাসি, আই হ্যাভ বিন লাভিং ইউ ফর 5 ইয়ার্স না, কি হয়ে যাবে, আই হ্যাভ লাভড ইউ ফর 5 ইয়ার্স, আই হ্যাভ লাভড ইউ ফর 5 ইয়ার্স। ফ্রম হবে না, এটা কি হয়ে যাবে, ফর। হ্যাঁ, গুড, অনেকে এটা দিয়েছে। আচ্ছা, আমি উত্তরটা দিব বাকিগুলো। আর আপনারা যিনি স্বপ্নিল কাকে, আপনারা একটা প্রশ্নের উত্তর দেয়। আপনি গতদিন একটা প্রশ্ন করেছিলেন যে অনেক সময় আপনারা বুঝতে পারছেন না যে ফ্রেজাল ভার্বের সাথে প্রিপোজিশনাল ভার্বের যে একটি পার্থক্য, এটা আপনারা অনেকে বুঝতে পারছেন না, বা এটার যে বিষয়টা। একইভাবে আমি যদি বলি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের সাথে ফ্রেজাল ভার্বের মৌলিক পার্থক্যটা কোথায়, সেইটা বুঝলে আপনি ভালো করে বুঝতে পারবেন। প্রথমেই হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন যেটা, সেটা হচ্ছে যে তারা বন্ধুর মতো। খেয়াল করবেন, তারা হচ্ছে ফ্রেন্ড, একে অপরকে পছন্দ করে, কিন্তু তাদের অর্থ চেঞ্জ হবে না, মিনিং চেঞ্জ হবে না। যেমন ধরে নেন, খেয়াল করে দেখুন, লুক মানে তাকানো, লুক এট মানে কি, তাকানো। তাহলে সহজ কথা, লুক এট মানে কি, তাকানো। তাহলে এটা হচ্ছে কি একটা, আমরা সহজ কথা বলতে পারি এটা হচ্ছে প্রিপোজিশন, বা এটা অ্যাপ্রোপ্রিয়েট নয়, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। কিন্তু একইভাবে যখন আমরা বলবো যে লুক ইনটু, তখন কি অর্থ পরিবর্তন হয়ে গেছে না? লুক ইনটু মানে তদন্ত করা, লুক ইনটু মানে তদন্ত করা, তাহলে মিনিং অর্থ চেঞ্জ হয়ে গেছে, তখন সেটা হয়ে যাবে ফ্রেজাল ভার্ব। তাহলে যখন কোনো প্রিপোজিশন, অ্যাডভার্ব বা অ্যাডভার্বিয়াল পার্টিকেল যোগ হয়ে
আমারও বলছি, যদি কখনো প্রিপোজিশন বা অ্যাডভার্ব বা অ্যাডভার্বিয়াল পার্টিকেল যোগ হয়ে কোনো ভার্বের সাথে যোগ হয়ে ওই ভার্বের অর্থ পরিবর্তন করে দেয় এবং সম্পূর্ণ নতুন একটা মিনিং দেয়, তখনই সেটা হয়ে যায় ফ্রেজাল ভার্ব। ঠিক আছে? আর প্রিপোজিশন ভার্বের সাথে ফ্রেজাল ভার্বের মৌলিক একটি ছোট পার্থক্য আছে, সেটা হচ্ছে ফ্রেজাল ভার্বগুলোকে আপনি ইনসেপারেবল ভার্বও আছে, সেপারেবল ভার্বও আছে। তার মানে আপনি চাইলে অবজেক্টটাকে পরে লিখতে পারেন, যেমন টেক অফ ইউর, যে আমরা ক্যাপ বলতে পারি বা হ্যাট বলতে পারি, যে টেক অফ ইউর হ্যাট অথবা ক্যাপ বলতে পারি। তাহলে টেক ইউর হ্যাট অফ এভাবেও লিখতে পারবেন, সেটা হচ্ছে কি বলেছি ফ্রেজাল ভার্ব। তাহলে ফ্রেজাল ভার্বের ক্ষেত্রে আপনি অবজেক্টটাকে প্রিপোজিশন বা অ্যাডভার্বিয়াল পার্টিকেলসের আগে আনতে পারবেন, ঠিক আছে, আবার পরেও নিতে পারবেন। কিন্তু যেটা প্রিপোজিশনাল ভার্ব সেখানে পারবেন না, ঠিক আছে। যেমন ধরে নেন লুক আফটার, ঠিক আছে, মাই ফাদার লুকস আফটার মি, মাই ফাদার লুকস আফটার মি। এখানে কিন্তু আমি কখনোই বলতে পারবো না মাই ফাদার লুকস মি আফটার, এটা ব্যবহার করা যাবে না। সো এটা হচ্ছে প্রিপোজিশনাল ভার্ব। আই থিঙ্ক এটা বুঝতে পেরেছেন। আর এছাড়াও এটা নিয়ে আবার আমি একটা লাইভ করার ক্লাস করার চেষ্টা করব, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। আর কি প্রশ্ন আছে? আর কোনো প্রশ্ন আছে কিনা? টু ইনফিনিটির পরে কখনো আইএনজি হয়? নির্দিষ্ট কিছু টু এর পর আইএনজি হয়, সবার পরে আইএনজি হয় না। মনে রাখবেন টু প্লাস ভার্ব ইজ কল্ড ইনফিনিটিভ। সাধারণত টু এর পরে কি হয় না? ভার্ব প্লাস আইএনজি হয় না, এটা মাথায় রাখবেন। টু এর পরে সাধারণত ভার্ব প্লাস আইএনজি হয় না। হ্যাঁ, টু যুক্ত এমন কিছু প্রিপোজিশনাল ফ্রেজ আছে, যেমন উইথ এ ভিউ টু হতে পারে, লুক ফরওয়ার্ড টু হতে পারে, হ্যাবিচুয়েটেড টু হতে পারে, কাস্টম টু হতে পারে। এরকম কিছু টু আছে যে টু গুলোর পরে ভার্বের সাথে কি করা যাবে? আইএনজি ব্যবহার করা যাবে। ওকে, অনেকক্ষণ আপনাদের সাথে থাকলাম আজকে, এবং লাইভে আমি চেষ্টা করেছি ক্লাসটা, যারা এই ক্লাসটি করেনি আগের ক্লাসটা দেখে নিতে পারেন, এবং ইউটিউবে দেওয়ার চেষ্টা করবো। ইউটিউবটা দেখবেন তানভীর ইংলিশ কেয়ার, সেটা সার্চ দিলে পেয়ে যাবেন, ইউটিউবে এই বিষয়গুলো পেয়ে যাবেন। আশা করি অনেকগুলো প্রশ্ন পেয়েছেন, আরও কিছু প্রশ্ন উত্তর ছিল, সেগুলো আশা করি পরবর্তী লাইভে বা কোনো একটা ইয়েতে এসে বাকি প্রশ্নের উত্তরগুলো দেওয়ার চেষ্টা করবো। তো সবাই ভালো থাকবেন, কারণ 1 ঘন্টা নিলে অনেকেই করতে পারে না, লোড নিতে পারে না বা করতে পারে না, এই জন্য কষ্ট হয়ে যায়, যে বা ডাটার একটা প্রবলেম থাকে অনেকের, যারা মোবাইলে দেখে অনেকে, অনেক সময় লাগে আর কি দেখতে। সো সবাইকে ধন্যবাদ আবারও এই লাইভে থাকার জন্য। আবার নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে লাইভে আসবো, সেই কারণে আবার জন্য দোয়া করবেন। সেই সাথে সবাই ঘরে থাকবেন এবং নিজে নিরাপদ থাকুন, অন্যকে নিরাপদ রাখুন, এই কথা। এবং আমাদের যারা ইতিমধ্যে যারা মৃত্যুবরণ করেছে তাদের আত্মার আমরা মাগফিরাত কামনা করছি। সেই সাথে যারা অসুস্থ তারা যাতে সুস্থ হয়ে যায়, আমরা সবাই মিলে দোয়া করব। আর এই পরিস্থিতিতে আমরা অসহায় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করব, যে যতটুকু ভারী গোপনে পারেন প্রকাশ্যে পারেন অবশ্যই পাশে থাকার চেষ্টা করবেন। এইটুকু বলে আজকের ক্লাস এখানেই শেষ করছি। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।